হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 105 নাম্বার ক্লাস করব এবং এর আগে 104টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে আমরা 2021 WBCS-এর একটি পেপার নিয়ে আলোচনা করব। কিছু প্রশ্ন আগের দিনে আমরা আলোচনা করেছি এবং বাকি প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। ফার্স্ট প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাদা, আনাইমুদি। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাদা। এখানে মনে রাখবে যে পূর্বঘাট পর্বতমালার অপর নাম মনে রাখবে, এখানে মলায়াদ্রি নামে পরিচিত। কি নামে? মলায়াদ্রি নামে পরিচিত পূর্বঘাট পর্বত, মলায়াদ্রি নামে পরিচিত। এবং সেই সাথে এখানে মনে রাখবে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি এবং পশ্চিমঘাট পর্বতের অপর নাম এখানে মনে রাখবে সহ্যাদ্রি নামে পরিচিত। পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত। সেই সাথে এখানে মনে রাখবে যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন হিসেবে পরিচিত নারীবাদী আন্দোলন, উপজাতীয় আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, জাতপাত আন্দোলন। সঠিক অ্যান্সারটি হলো নারীবাদী আন্দোলন। চিপকো আন্দোলন কোন ধরনের আন্দোলন? নারীবাদী আন্দোলন। এবং এই আন্দোলনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মনে রাখবে, এখানে নেতার নাম কী ছিল? সুন্দরলাল বহুগুণা। নেতৃত্ব কে দিয়েছিল? সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সুন্দরলাল বহুগুণা। এবং চিপকো কথার অর্থ মনে রাখবে এখানে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। চিপকো কথার অর্থ কি? আলিঙ্গন করা। আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা হলো চিপকো কথার অর্থ। নেক্সট প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসক আইনি 10 শালা প্রবর্তন করেন? ফিরোজ শাহ বলবন, ফিরোজ তুগলক, শেরশাহ, আকবর। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন মধ্যযুগীয় শাসক আইনি 10 শালা প্রবর্তন করেন? আকবর। আকবর আইনি 10 শালা প্রবর্তন করেন। এখানে আকবরের সম্পর্কে মনে রাখবে আকবরের আত্মজীবনীর নাম কি? আকবরের আত্মজীবনী হলো আকবরনামা বা আইনি আকবরী, যেটি লিখেছিলেন আবুল ফজল। আকবরনামা বা আইনি আকবর লিখেছিলেন আবুল ফজল। এবং এখানে মনে রাখবে আবুল ফজল আকবরের দরবারে ঐতিহাসিক হিসাবে ছিলেন। কী হিসাবে? ঐতিহাসিক হিসাবে। এছাড়া মনে রাখবে আকবরের দরবারে অর্থমন্ত্রী কে ছিলেন? টোডরমল। অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী হলো টোডরমল। এবং আকবরের দরবারে তানসেন ছিল সঙ্গীতকারক রূপে। সঙ্গীতকারক কে ছিলেন? তানসেন। এবং আকবরের সেনাপতির নাম মনে রাখবে মানসিং। রাজা মানসিং ছিলেন আকবরের সেনাপতি। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ গঠিত হয় কবে? 1 জানুয়ারি 2015 তারিখে, 1 জানুয়ারি 2016, 1 জানুয়ারি 2017 এবং 1 জানুয়ারি 2018। কবে নীতি আয়োগ গঠিত হয়?
1 জানুয়ারি 2015 তারিখে নীতি আয়োগ গঠিত হয়। এখানে মনে রাখবে যে বর্তমান নীতি আয়োগের সিইও হলো বিভিআর সুব্রামানিয়াম। কে বর্তমান সিইও? মনে রাখবে বিভিআর সুব্রামানিয়াম। নেক্সট প্রশ্ন, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন? বিডি সাভারকর, বাল গঙ্গাধর তিলক, সুখদেব থাপার, চন্দ্রশেখর আজাদ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো বিডি সাভারকর। বিডি সাভারকর জেল থেকে মার্সি পিটিশন করেন। এখানে মনে রাখবে যে বিডি সাভারকর অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন 1904 সালে নাসিকে। অভিনব ভারত প্রতিষ্ঠা কে করেন? বিডি সাভারকর। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন 1904 খ্রিস্টাব্দে নাসিকে। 6 নম্বর প্রশ্ন, কে কোন প্রতিষ্ঠা সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেছিলেন? তাহলে 6 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কে কোন প্রতিষ্ঠার সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেছিলেন? এ.ও. হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে, লর্ড ডাফরিন ভারত সভা সম্পর্কে, চার্চ টেগার্ট জমিদারি সম্পর্কে, লর্ড মেকলে ব্রিটিশ ইন্ডিয়া লীগ সম্পর্কে। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো এ.ও. হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেন। এখানে মনে রাখবে যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন? মনে রাখবে এ.ও. হিউম প্রতিষ্ঠা করেছিলেন এ.ও. হিউম। এ.ও. হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন এ.ও. হিউম। মনে রাখবে লর্ড ডাফরিনের সময়, তখন লর্ড ডাফরিন ভাইসরয় ছিলেন। লর্ড ডাফরিনের সময়ে এ.ও. হিউম 1855 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং জাতীয় কংগ্রেসের মনে রাখবে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি বোম্বে অধিবেশনে। উমেশচন্দ্র ব্যানার্জি বোম্বে অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। 7 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ হিমবাহ হলো কোনটি? পিন্ডারি, গঙ্গোত্রী, সিয়াচেন, হিসপার। সঠিক অ্যান্সারটি হলো সিয়াচেন। ভারতের সর্ববৃহৎ হিমবাহ হলো সিয়াচেন। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো নিম্নের কোনটি? মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং এই প্রশ্নগুলি সব 2022 ডাব্লিউবিসিএস এর এক্সামে আসা প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো পুরুলিয়া। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো পুরুলিয়া। রামচরিত মানস এর রচয়িতা কে? হরিসেন, হর্ষবর্ধন, তুলসীদাস, জয়দেব। সকলেই অ্যান্সার করতে থাকো। রামচরিত মানসের রচয়িতা কে? তুলসীদাস রামচরিত মানস গ্রন্থটি রচনা করেন। এবং শুধু রামচরিত যদি বলা হয়, রামচরিত গ্রন্থ কে রচনা করেন? মনে রাখবে সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস তুলসীদাস। সেই সাথে এখানে মনে রাখবে হরিসেনের কথা। হরিসেন কে ছিল? সমুদ্রগুপ্তের সহকবি। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন
এলাহাবাদ প্রশস্তি রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি রচনা কে করেন? হরিসেন। এবং এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? সমুদ্রগুপ্তের কথা জানা যায়, এবং সমুদ্রগুপ্তের সহকবি ছিল হরিসেন। হর্ষবর্ধন মনে রাখবে এখানে, হর্ষবর্ধন রত্নাবলী, প্রিয়দর্শিকা গ্রন্থগুলি রচনা করেন। রত্নাবলী, প্রিয়দর্শিকা। এবং জয়দেব মনে রাখবে, জয়দেব গীত গোবিন্দ গ্রন্থ রচনা করেন। গীত গোবিন্দ গ্রন্থটি কে রচনা করেন? জয়দেব। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? রায়ঢাক, সংকোষ, কালজানি, চেল। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? সংকোষ। সংকোষ পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। 11 নম্বর প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি, বলবন, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। ইলতুৎমিশ মনে রাখবে, ইলতুৎমিশ দাস বংশের শ্রেষ্ঠ শাসক। দাস বংশের শ্রেষ্ঠ শাসক হলেন ইলতুৎমিশ। এবং দাস বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা মনে রাখবে, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া মনে রাখবে, ইলতুৎমিশ টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন। টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন ইলতুৎমিশ। এবং 40 চক্র গঠন করে। 40 চক্র গঠন করে ইলতুৎমিশ। এবং সেই সাথে এখানে মনে রাখবে যে মোহাম্মদ বিন তুগলক এই বলবন 40 চক্র খর্ব করেন। 40 চক্র খর্ব করেন কে? বলবন 40 চক্র খর্ব করেন। সেই সাথে এখানে মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক তিনি প্রতীকী মুদ্রার প্রচলন করেন। প্রতীকী মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। এবং মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়। তার রাজধানী কে? মোহাম্মদ বিন তুগলক। তাহলে এখানে আমরা কি দেখলাম? ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। এছাড়াও মনে রাখবে এখানে টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন কে? টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন ইলতুৎমিশ। 40 চক্র গঠন করেন ইলতুৎমিশ এবং 40 চক্র খর্ব করেন বলবন। 40 চক্র খর্ব করেন বলবন। এবং মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রার প্রচলন করেন এবং তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটক কার রচনা? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র। সকলেই অ্যান্সার করতে থাকো। নীলদর্পণ নাটক কার রচনা? দীনবন্ধু মিত্র। সঠিক অ্যান্সারটি হলো দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটক। হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো কোনটি? আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র, বার্নলির সূত্র। সকলেই অ্যান্সার করতে থাকো। হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো কোনটি? সঠিক অ্যান্সারটি হলো পাস্কালের সূত্র।
কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনায় পর্যায়কাল বাড়বে, একই থাকবে, কমবে, শূন্য হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কি হবে? সঠিক অ্যান্সারটি হলো কমবে। 15 নম্বর প্রশ্ন, সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বোমপাদ্র উপাধ্যায়, শিশির কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত? সকলেই অ্যান্সার করতে থাকো। সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক ছিলেন। এছাড়াও এখানে মনে রাখবে শিশির কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা প্রকাশ করেছিলেন। অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা প্রকাশ করেছিলেন শিশির কুমার ঘোষ। নেক্সট প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা সংযোগস্থল অবস্থিত কোথায়? রুদ্রপ্রয়াগে, দেবপ্রয়াগে, হরিদ্বারে, এলাহাবাদে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল অবস্থিত কোথায়? দেবপ্রয়াগে। ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল অবস্থিত দেবপ্রয়াগে। এছাড়াও মনে রাখবে রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ও মন্দাকিনী, অলকানন্দা ও মন্দাকিনীর সংযোগস্থল হলো রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনী। সেই সাথে মনে রাখবে যে অলকানন্দা ও ধৌলিগঙ্গার মিলিত প্রবাহের নাম হলো বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ মনে রাখবে এখানে, বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা ও ধৌলিগঙ্গা। অলকানন্দা ও ধৌলিগঙ্গার মিলিত প্রবাহের নাম হলো বিষ্ণুপ্রয়াগ। সেই সাথে মনে রাখবে অলকানন্দা ও নন্দাকিনী, অলকানন্দা ও নন্দাকিনীর মিলিত প্রবাহের নাম হলো নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ হলো অলকানন্দা ও নন্দাকিনী। নেক্সট প্রশ্ন, কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? তৈমুর, ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি, চেঙ্গিস খা, আব্দুর রহিম খান ই খানান? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন? শাহিদ আমিন, রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, গৌতম ভদ্র? সকলেই অ্যান্সার করতে থাকো। কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন? রণজিৎ গুহ। রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন। ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? আকবর, শেরশাহ, মুহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি? কোন সম্রাটের শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? মুহাম্মদ বিন তুগলকের শাসনকালে। মুহাম্মদ বিন তুগলকের শাসনকালে
ইবন বতুতা ভারতে আসেন। এবং এখানে মনে রাখবে যে ইবন বতুতার লিখিত গ্রন্থটির নাম কি? কিতাব উল রাহেলা। কিতাব উল রাহেলা, কিতাব উল রাহেলা হলো ইবন বতুতার লিখিত গ্রন্থটির নামে। সেই সাথে এখানে মনে রাখবে যে আল বেরুনি, আল বেরুনি সুলতান মাহমুদের সময়ে ভারতে আসেন। কার সময়ে? সুলতান মাহমুদের সময়। মনে রাখবে আল বেরুনি, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের সময়ে আল বেরুনি ভারতে আসেন। এবং আল বেরুনির লিখিত গ্রন্থটির নাম মনে রাখবে তহকক ই হিন্দ। এবং মেগাস্তিনিস মনে রাখবে, মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন। হিউয়েনসান মনে রাখবে, হিউয়েনসান হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। হিউয়েনসান হর্ষবর্ধনের সময়ে ভারতে আসেন। এবং ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে আসেন। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে আসেন। তাহলে এখানে আমরা কি দেখলাম? ইবন বতুতা মুহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন এবং মুহাম্মদ বিন তুগলকের ইবন বতুতার লিখিত গ্রন্থটির নাম হলো কিতাব উল রাহেলা। এবং আল বেরুনি সুলতান মাহমুদের সময় ভারতে আসেন। মেগাস্তিনিস আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এবং হিউয়েনসান হর্ষবর্ধনের সময় ভারতে আসেন এবং ফাহিয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। নেক্সট প্রশ্ন, উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? মুন্ডা অভ্যুত্থান, সাঁওতাল অভ্যুত্থান, কোল অভ্যুত্থান, গোর্খা অভ্যুত্থান? সকলেই অ্যান্সার করতে থাকুক। উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? মুন্ডা অভ্যুত্থান বা মুন্ডা বিদ্রোহের সঙ্গে উলগুলান শব্দটি জড়িত। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? মনে রাখবে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সাথে এখানে মনে রাখবে যে সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল এবং এর দুইজন অন্যতম নেতার নাম মনে রাখবে সিধু ও কানু। সিধু ও কানু। এবং কোল বিদ্রোহ শুরু হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন টলস্টয় দ্বারা, ডিকেন্স দ্বারা, মার্কস দ্বারা, লিঙ্কন দ্বারা? সঠিক অ্যান্সারটি হলো টলস্টয় দ্বারা। টলস্টয় দ্বারা গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন। আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় প্রধানমন্ত্রীর দ্বারা, পার্লামেন্টের দ্বারা, ভারতের প্রধান বিচারপতির দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা? সঠিক অ্যান্সারটি হলো রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতির দ্বারা আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় এবং এটি 263 অনুচ্ছেদে 63 অনুচ্ছেদ অনুসারে গঠিত হয়। 263 অনুচ্ছেদ অনুসারে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়। নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না? বীণা দাস, শান্তি ও সুনীতি, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই।
মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না, এবং এখানে মনে রাখবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো। কাকে বলা হতো? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশন গঠন করেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি? সকলেই অ্যান্সার করতে থাকো। নির্বাচন কমিশন গঠন করেন কে? সঠিক অ্যান্সারটি হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেন। এবং এখানে মনে রাখবে বর্তমান ভারতের নির্বাচন কমিশনারকে মনে রাখবে রাজীব কুমার। রাজীব কুমার হলো ভারতের বর্তমান নির্বাচন কমিশনার। রাজীব কুমার হলো ভারতের বর্তমান নির্বাচন কমিশনার। এবং এই পদে নির্বাচন কমিশন কত বছর পর্যন্ত এই পদে বহাল থাকতে পারে? মনে রাখবে 65 বছর বয়স পর্যন্ত। 65 বছর বয়স পর্যন্ত এই পদে বহাল থাকতে পারে, বা এর মেয়াদ হলো 6 বছর। 6 বছর। নেক্সট প্রশ্ন, শুষ্ক বরফ হলো -23 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ, কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড? সকলেই অ্যান্সার করতে থাকো। শুষ্ক বরফ হলো কোনটি? সঠিক অ্যান্সারটি হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড। 26 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? সঠিক অ্যান্সারটি হলো তামিলনাড়ুতে। 27 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটরের বরফ ট্রের উপরে রাখার কারণ হলো সহজে ব্যবহার করা যায়, মূল্য সহায়ক হয়, পরিবহনের মাধ্যমে বাকি অংশের শীতলীকরণ সম্ভব হয়, পরিচলন স্রোত তৈরি হয়? সকলেই অ্যান্সার করতে থাকো। রেফ্রিজারেটরের বরফ ট্রের উপরে রাখার কারণ কি? সঠিক অ্যান্সারটি হলো পরিচলন স্রোত তৈরি হয়। 28 নম্বর প্রশ্ন, ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে অর্থমন্ত্রকের, প্রধানমন্ত্রী অফিসের, রিজার্ভ ব্যাংকের, স্টেট ব্যাংকের? সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে কার? রিজার্ভ ব্যাংকের। রিজার্ভ ব্যাংকের ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে। এবং এখানে মনে রাখবে যে 1 টাকার নোটে কার সই থাকে? মনে রাখবে অর্থ সচিব। 1 টাকার নোটে স্বাক্ষর থাকে কার? 1 টাকার নোটে অর্থ সচিবের। অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এবং 100 টাকার নোট যদি বলা হয়, 100 টাকার নোটে স্বাক্ষর থাকে গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 100 টাকার নোটে গভর্নর ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড হার্ডিস, লর্ড মিন্টো, লর্ড লিনলিথগো, লর্ড আরউইন? সকলেই অ্যান্সার করতে থাকো। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?
লর্ড আরউইন আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন। এবার আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? মনে রাখবে 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিল গান্ধীজি। এছাড়া মনে রাখবে যে 1931 সালে গান্ধীজি ও লর্ড আরউইনের ভিতরে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। কত সালে? 1931 সালে লর্ড আরউইন চুক্তি। লর্ড আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে, যেটি হয়েছিল লর্ড আরউইন এবং গান্ধীজির মধ্যে। 30 নম্বর প্রশ্ন, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1905 সালে, 1911, 1901 সালে, 1947 সালে। সকলেই অ্যান্সার করতে থাকো, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? সালে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় এবং তখন ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ তখন ভারতের ভাইসরয় ছিলেন এবং বঙ্গভঙ্গ হয় কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ শুরু হয় 1905 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন রাষ্ট্রপতির দ্বারা, স্পিকারের দ্বারা, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরের যোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে এবং প্রধানমন্ত্রীর দ্বারা। সঠিক অ্যান্সারটি হলো পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দ্বারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন। মুদ্রাস্ফীতি হলো একবারের মতো মূল্যস্তর বৃদ্ধি, উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি, ঘাটতি বৃদ্ধি, ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। সঠিক অ্যান্সারটি হলো ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। তাহলে মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। 33 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়, সেটি হলো 21 নম্বর ধারায়, 49 নম্বর ধারায়, 73 নম্বর ধারায়, 370 নম্বর ধারায়। কত নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে? একুশ নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? বাহমানি রাজ্য, চোল সাম্রাজ্য, মারাঠা রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য। তাহলে 34 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা 34 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 2021 WBCS-এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দুটি ক্লাসে আমরা সব প্রশ্নগুলি আলোচনা করা সম্ভব হয়নি এবং বাকি প্রশ্নগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং তোমরা ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলে এবং ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।